ভাঙড়ের মানুষদের উদ্দেশ্যে আমার বার্তা ছিল কি, এসআইআর পর্বে আমি কি বলেছি, যদি কোনো ভাঙড়ের ভোটারকে ডিস্টার্ব করা হয়, আইনি সহযোগিতা যদি লাগে, একজন কেন যদি 1000 মানুষের আইনি সহযোগিতা লাগে, নওশাদ সিদ্দিকী তার জন্য বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আজকেও বলে যাচ্ছি, যদি কারো ভোটার, বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে যায়, আপনি আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। নেতৃত্বের সাথে যোগাযোগ এই জন্যই বলছি, ভাই ভোটের সময় আমি একটু ব্যস্ত আছি, ওদের সাথে যোগাযোগ করুন, আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে দিন। আমার অফিসে লোক বসানো আছে, অফিস থেকে ফোন করে আপনার কি সমস্যা না সমস্যা, কিভাবে সমাধান করতে হবে, কোন উকিল দিয়ে সমাধান করতে হবে, আপনি ঘরে বসে কি করতে হবে সবটাই আমরা আপনাদের অ্যাসিস্ট করে দেবো, সহযোগিতা করে দেবো। নিশ্চিন্তে এটা হতে এখন চিন্তামুক্ত করেন। ইভেন সাথে সাথে এটাও বলছি, আমাদের ফেসবুকে আমাদের পার্টির অফিসিয়াল পেজে দেখবেন নাম্বার ছাড়া আছে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রে 9টা আপনারা ভারত পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন। কারো যদি ডিলিট হয়ে যায়, ডিলিট থেকে ভ্যালিড কীভাবে করতে হবে তার পরামর্শ আমরা দেব, এবং আইনি যা সহযোগিতা লাগবে সবটাই আমরা দেব। এবার কথা হচ্ছে, এখন দেখলে হয়তো দেখা যাবে হয়তো তৃণমূল করে, হার্ডকোর তৃণমূল, তার নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি মমতা ব্যানার্জি তার পাশে এখন দাঁড়াবে না, কারণ তার ডিলিট নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করবে। মমতা ব্যানার্জি ডিলিট নিয়ে রাজনীতি করবে, ভ্যালিডের দিকে যাবে না। আমি আপনাদের এখানে শ্যামনগর বাজারে কথা দিয়ে যাচ্ছি, কোনো তৃণমূলের হার্ডকোর সমর্থকেরও যদি নাম ডিলিট হয়ে যায়, আপনি যদি মনে করেন আপনার পরিচয় গোপন রাখা দরকার, আমি আপনার উদ্দেশ্য বলছি, বা আপনার পরিবারের কারো ডিলিট হয়ে গেছে, আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আতঙ্কিত আছেন, আমি আপনাকে বলে যাচ্ছি বা আপনাদের বলে যাচ্ছি, গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আপনার হয়ে লড়াই করবো। সে তৃণমূলের আপনি কর্মীতে কি হয়েছে, আপনাদের বলে যাচ্ছে কথা। আমি জানি ওনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসলে আমার বিপক্ষে ভোট যাবে, তাতে আমার কোনো যায় আসে না, কেন গণতন্ত্রকে রক্ষার লড়াই আমি নেমেছি, আমাকেই জিততে হবে, আমাদেরকেই জিততে হবে, এটা বড় কথা নয়। গণতন্ত্রকে জিতাতে হবে, সংবিধানকে জিতাতে হবে, তার লড়াইয়ে নেমেছি। সংবিধানের আর্টিকেল 326 যদি আজকে অপমানিত হয়, অবহেলিত হয়, তাকে বাঁচানোর জন্য আমার পক্ষে ভোট আসবে না আসবে আমার কাছে বড় কথা নয়। সংবিধানের 326 নম্বর ধারাকে বাঁচানোটাই আমার কাছে মুখ্য বিষয়, 1 নম্বর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? তাই আজকে যদি আপনার এখানে বলছিল, আমার খুব ভালো লাগলো, রবিউল ভাইয়ের বুথে 300 একটা ডিলিট নেই তো, কালকে নিয়ে যাবে নাম ফোন নাম্বার। রবিউল ভাইয়ের বুথে 302 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, 3টে ডিলিট এসছে কালকে। কারণ আমি কারো বুথে 1টা 2টো 5টা 6টা আসছে, চিন্তা করবেন না, আপনাদের নওশাদ সিদ্দিকী এখনো বেঁচে আছে, আমি লড়ে নেব। আগামীকাল আমার একটা মিটিং আছে, বলে দিয়েছে অঞ্চল নেতৃত্বদেরকে, বুথের তার নাম ফোন নাম্বার নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবেন। একটু তথ্য দিই, নওশাদ সিদ্দিকীকে ভয় পাই কি পাই না? আমাকে কেন ভয় পাই জানেন? এত মারধর কেস কাবাড়ি করে নওশাদ সিদ্দিকীর পিছনে হাজার হাজার মানুষ, এই জন্য ভয় খায়। এমনি ব্যক্তি নওশাদ সিদ্দিকীকে একটুও ভয় খায় না, আপনারা আমার সাথে আছেন বলে ভয় পায়, এটুকু মাথায় রাখবেন। আমার কিছু বাহাদুরি নয়, আপনারা সাথে আছেন ওই জন্য ভয় পাই। সুজাপুর বিধানসভা, এই ভাই এদিকে, সুজাপুর বিধানসভা 1,14,000 মানুষের আন্ডার অ্যাডজুডিকেশন। ভগবানগোলা বিধানসভা প্রায় 1 লক্ষ মানুষের নামে আন্ডার অ্যাডজুডিকেশন। ভাঙড় বিধানসভা 11,500 নামে। বুঝতে পারছেন? ওখানে তৃণমূলের বিধায়ক আর এখানে সংযুক্ত মোর্চার খামের বিধায়ক সাইজ করে ফেলবে, ভালো করে জানে। বুঝতে পারছেন? আর যে ফার্স্ট যে লিস্ট, সেকেন্ড লিস্ট দেখুন, 11,500 মধ্যে হয়তো মনে আর অল্প কিছু বাকি আছে, সব ইস্পার নাহলে উস্পার। যেটা ভ্যালিড হয়ে গেছে ভালো কথা, যাদের ডিলিট করেছে তো নওশাদ সিদ্দিকী আছে। ভাই আমি লড়ে নেব, লড়ে আইনি লড়াই করে তাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই জন্যই একটা ক্ষমতা তৈরি করতে হয়। আমি আপনাদের বলবো, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, আমি সবার উদ্দেশ্যে বলবো, যদি মনে করেন আগামী 5 বছর বিগত 5 বছরের নাই যেখানেই অন্যায় হয়েছে, সে দলিতের সাথে হোক, আদিবাসীর সাথে হোক, হিন্দুর সাথে হোক, মুসলমানের সাথে হোক, শিক্ষকের সাথে হোক, ছাত্রের সাথে হোক, তিলোত্তমার সাথে হোক, তামান্নার সাথে হোক, আনিসের সাথে হোক, সেখানেই ভাঙড়ের বিধায়ক পৌঁছে গিয়েছিল, বুক চিতিয়ে লড়াই করেছে। তাই আগামী 5 বছরেও যেখানে অন্যায় অনাচার হবে, সেখানে যদি কোনো এক বীর পুরুষকে পৌঁছাতে চান, তার 29শে এপ্রিল খামচিহ্ন ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলিট, এই জায়গায় তো। আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট
এটার কোনো জায়গায় আছে, কোনো রাজ্যে আছে? আমাদের রাজ্য হলো কেন? এর দায়টা কার? এর সর্বপ্রথম দায়ী মমতা ব্যানার্জির। এই দেখো এখানে নির্বাচন কমিশনের ক্যামেরা হচ্ছে, আমি যদি একটা ভুল বলি আমার দুদিন হয়তো বক্তব্য বন্ধ করে দেবে, তাহলে আমি ভুল বলছি না, আর যদি ভুল বলি আমাকে ছেড়ে কথা বলবে না ওরা। সর্বপ্রথম দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। 250 করে এসআইআর হয়তো হতোই না, এখন ভোটের পরে হয়তো হতো, কিন্তু এসআইআরের ভয় দেখিয়ে তো ভোট লুটবে। তড়িঘড়ি 250 কোটি টাকা এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি দিয়েছে। 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, আর 1,000 অফিসার দিলে, 1,000 কম্পিউটার অপারেটর দিলে হয়তো আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না আমাদের। প্রথম দায়ী মমতা ব্যানার্জি। কি বলেছিল? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। উনার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তাও জানতে ইচ্ছা করছে উনি বেঁচে আছেন তো? কি গো? উনার ভাইপো অভিষেক বাবু কি বলেছিলেন? একটা নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে আন্দোলন করব। দেখছি দিল্লি তো দূরের কথা, কুলপিতে বক্তব্য দিচ্ছে, পিছন দিকে সিট চেয়ার খালি হয়ে গেছে। বুঝতে পারছেন কোন জায়গায়? ওরা যখন এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশের পরে ওরা ওদের দলের প্রার্থী খুঁজতে ব্যস্ত, তখন ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের একজনের ভোট ডিলিট হয়ে গেছে, তার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কলকাতা হাইকোর্টে হাজির হলো। এটাই তফাৎ। আমি আপনাদের বলবো, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী 1 তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে। এই মামলার নম্বর 68,938। মমতা ব্যানার্জির মামলা নয়, অভিষেক ব্যানার্জির মামলা নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলা নয়। আমার মামলার নম্বর আমি দিয়ে দিচ্ছি, 68,938। আগামী 1 তারিখে আছে। আপনাদের ভোটাধিকার শুধু নয়, ভাঙড়ের ভোটাধিকার নয়, ভাঙড়ের ভোটাধিকার আমি লড়ে নেব। রাজ্যের ভোটাধিকার বাঁচানোর জন্য ভাঙড়ের বিধায়কই লড়াই করছে, এটুকু আপনারা বলবেন। 1 তারিখে মামলা আছে। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, যার ভোট ডিলিট হয়ে গেছে ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে গিয়ে কাগজপত্র জমা করবে, ওটা একটা বিচার প্রক্রিয়া, কিছুর মধ্যে সমাধান হয়ে যাবে, ভোটার লিস্টে নাম উঠে যাবে, ভোট দেবে। কিন্তু ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে পাবলিশ হয়েছে জানেন? আজ থেকে 5 দিন আগে। ট্রাইব্যুনালটা বানানোর দায়িত্ব রাজ্য সরকারের। এখনো পর্যন্ত রাজ্য সরকার ট্রাইব্যুনাল বানায়নি। কেন? এবার বলুন। যদি মমতা ব্যানার্জি চায় এদের ভোটটা ফিরে আসুক, ভোটটা দিবে, তা তখন বানিয়ে দেওয়া দরকার ছিল। কেন বানায়নি? এবার ভয় দেখাবে। 2021-এ কি ভয় দেখিয়েছিল, তবে ভাঙড়ের বীর পুরুষদেরকে ভয়ে কাবু করতে পারেনি। 2021-এ এসআইআর এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল, আর এখন এসআইআরের ভয় দেখাবে। বিজেপি বলবে এসআইআর করে নাম বাদ দিয়ে দেবো, আর তৃণমূল বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি সব নাম ফেরত নিয়ে আসবো। কিন্তু আমি জানতে চাইছি, এখন ক্ষমতায় কি আছে? নওশাদ সিদ্দিকী আছে, খামচিহ্ন আছে, সংযুক্ত মোর্চা আছে, না মমতা ব্যানার্জি তৃণমূল আছে? বলো। তাহলে এখন তুমি ক্ষমতায় থাকা অবস্থায় এত নাম বাদ গেল কেন? এর জবাবটা আগে দাও। কি বলছি বুঝতে পারছো? বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, সব নাম এনে দেবো। আরে এবার আমরা নওশাদ সিদ্দিকীদের খামচিহ্নকে আনবো, আর খামচিহ্নের সাথে যারা থাকবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো। তোমাকে জ্ঞান দিতে হবে না, কিভাবে একটা একটা করে কি করতে হয় সেটা আমরা বুঝে নেব। বুঝতে পারছেন? ট্রাইব্যুনাল এখনো তৈরি করেনি, যেটা রাজ্য সরকারের। এবার বলছি অ্যাডজুডিকেশন, তারপরেই তো ডিলিট হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতোই না, এটা আসতোই না। আমি আপনাদের বলছি, 2টো সার্টিফিকেট, 11 ধরনের কাগজ চেয়েছিল তো, 2টো কাগজ যদি দিয়ে দিত। ফার্স্ট কাগজ কি? ডোমিসাইল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র। রাজ্য সরকারের হাতে ক্ষমতা ছিল তো, দুয়ারে সরকার ক্যাম্প করে 3 মাথার মোড়ে পাড়ায় সমাধান আপনি করতে পারছেন। তাহলে পাড়ায় ক্যাম্প বসিয়ে যার যার নোটিশ এসেছে তাকে তার হাতে তো ডোমিসাইল সার্টিফিকেট তুলে দিত। সে গিয়ে হিয়ারিংয়ে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে দিলেই সমস্যা মিটে যেত। এটা রাজ্য সরকারের হাতেই ক্ষমতা ছিল, কিন্তু এ কাজ করেনি। আর একটা কি আছে, 2011 সালের আগে, 11 সালে যে হয়েছিল পারিবারিক গণনা হয়েছিল। বাপের বয়সী যারা আছেন, 2011টাকে যারা ভালো করে মনে রেখেছেন, পারিবারিক গণনা হয়েছিল জানেন কি? আমি আর 2 থেকে 3 মিনিট নেব, অসুবিধা আছে কারো? 2 থেকে 3 মিনিট। পারিবারিক গণনা হয়েছিল জানেন তো? ওইটাও যদি ওই হিয়ারিংয়ের টেবিলে গিয়ে দিতেন, তাহলে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামও আসতো না। কিন্তু ওইটা কার কাছে আছে? ওটা আশাকর্মীরা ওই তথ্যটা তুলেছিল, পঞ্চায়েতে দিয়েছিল, পঞ্চায়েত ওপরে পাঠিয়েছিল। প্রত্যেকটা পঞ্চায়েতে ওই তথ্য সংরক্ষিত আছে, এবং নির্বাচন কমিশনের যে তথ্যগুলো চেয়েছিল ওর মধ্যে একটা ডকুমেন্টস ছিল কি, যে ডকুমেন্টসগুলো চেয়েছিল এই 2011 আমাদের ওয়েস্ট বেঙ্গলের
পারিবারিক রেজিস্টার যেটা আছে তার প্রমাণপত্র। তাহলে মমতা ব্যানার্জি যদি চাইতেন, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম পঞ্চায়েতগুলো ভোটে লুট করে নিয়েছিল, সব পঞ্চায়েতে তৃণমূল আছে, এবং বিরোধীদেরকেও বলতো যে পঞ্চায়েতের তালা খোলাই অবশ্য আছে, পঞ্চায়েতের টেবিলে নিয়ে বসো, রাস্তায় নামো, পাড়াতে পাড়াতে চলে যাও, প্রত্যেকের ওই পারিবারিক রেজিস্টার কাগজটা প্রত্যেক যাদের নামে হেয়ারিং এসছে তাদের হাতে তুলে দাও। যাদের নামে হেয়ারিং এসছে তাদের নামে যদি তুলে দিত, আজকে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনও আসতো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না, আমাদের যাদের বৈধ ভোটার ডিলিট হয়েছে এটাও করতে পারতো না। এটা বিজেপি তৃণমূল মিলে ইসিআইকে সামনে রেখে এই নোংরামি করেছে। তাই বন্ধুগণ, আমাদেরকে জবাব দিতে হবে, দুটোভাবে জবাব দিতে হবে। বিজেপি তৃণমূল মিলে দীর্ঘক্ষণ আমাদেরকে হেয়ারিংয়ের নামে রাস্তায় দাঁড় করিয়েছে, তাই এই নির্বাচনে আমরা ইভিএম মেশিনের মাধ্যমে এই বিজেপি তৃণমূলকে জবাব দেব। এবার এখন একটা আসা যাক, যাদের ডিলিট হয়ে গেছে কি করবেন, তাই না? আমি অনুরোধ করব, এইটা আমার কাছে মুর্শিদাবাদ থেকে যখন আসছিলাম একটা ফোন এসেছিল, আমার এক আপনজন ফোন করেছিলেন, সেও চিন্তিত, এটা রেকর্ড করে আলাদা করে আপনারা ছাড়বেন। সেও চিন্তিত যে হয়তো কেউ সুইসাইড যদি করে নাই, সাধারণ মানুষ আছে, দিন আনে দিন খাই মানুষ, তার ডিলিট হয়ে গেছে কি করবে। আমি অনুরোধ করব, কেউ ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনি ভারতীয় নাগরিক, যথেষ্ট প্রমাণ আপনার কাছে আছে। আবার চলে যান, আমি বলছি, আপনার দাদুর কবরটাই আপনার প্রমাণ। এটা বললে অনেকে রাগ হয়, দাদুর কবরটা বিনা কাগজে আছে। যদি বিনা কাগজে আপনার দাদু কবরে শুয়ে থাকতো না, তৃণমূলেরা দেখতেন তখন দখল করে একটা প্রমোটিং করে দিত, দাদুর কবরও ছাড়তো না। কাগজ আছে তো? আমি বলেছি দাদুর কবর দেখিয়ে দেবে, অনেকে ঝাল হয়েছে, কিন্তু দাদুর কবরেও কাগজ আছে যে দাদু যে কাগজ কবরে শুয়ে আছে না, ওইটাও তো আপনার প্রমাণপত্র অনেক আছে, আপনার পুরাতন দলিল। আপনি যেখানে থাকছেন সেটাই তো আপনার দাদুর জায়গাতে আছেন, আপনার নানার জায়গাতে আছেন। পিছিয়ে বসো না, বসো না, তোমরা বসো না, বসো, দাঁড়িয়ে পড়ছো কেন? দাদুর জায়গাতে আছেন, নানার জায়গাতে আছেন, নাই বংশ পরম্পরায় আছেন তো। 1955 সালের আগের দলিল, 1923 সালের দলিল, দেশ স্বাধীন হওয়ার আগে দলিল আপনার বাড়িতে আছে। আপনাকে শুধু হয়রানি করছে, কিন্তু কিছু করার নেই, অত ক্ষমতা আমার হাতে নাই। যদি অত ক্ষমতা আমার হাতে থাকতো, ইসিআইকে এখান থেকে বার হতে দিতাম না, ওখানে দলের মধ্যে বসিয়ে রেখে দিতাম। দুর্ভাগ্য, আমরা গিয়ে আটকালে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মারছে। আমরা ধর্নায় বসতে চাইছি, আমাকে একদিন ধরে জেল খাটিয়ে দিল। এই ইসিআইয়ের বিরুদ্ধেই তো ধর্নায় বসতে চেয়েছিলাম, ওয়াকাবের বিরুদ্ধেই, আইনের বিরুদ্ধেই তো বসতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জির পুলিশ আমাকে ধরে, আমাদের মতো অনেকজনকে ধরে একদিন জেল খাটিয়ে দিল। যাক, সেটাতে আমার রাগ হয় না। এখন করণীয়টা কি? এখন ঠান্ডা মাথায় আবারও বলছি, আতঙ্ক মুক্ত থাকবেন। আতঙ্কিত হয়ে গেলে ডিলিট থেকে আপনার ভ্যালিড হয়ে যাবে না, হবে? তাহলে কাগজে লড়াই করতে হবে। আমি বলবো আপনারও ঠান্ডা হন। এখনও পর্যন্ত অপদার্থ সরকার, এখনও অপদার্থ নির্বাচন কমিশন কোনো গাইডলাইন পর্যন্ত ছাড়েনি, এবং যে কী অ্যাপ্লিকেশান করবে, কী কী ডকুমেন্টস দিতে হবে, নির্দিষ্ট কোনোভাবে আমরা পাচ্ছি না। আমরা একটা দিন অপেক্ষা করছি, আগামী 2-1 দিনের মধ্যেই আমরা প্রেস করব, টোটালটা কি সিস্টেম আছে না আছে আপনাদের বলবো। কিন্তু অনুরোধ এটাই, আতঙ্কিত হয়ে কেউ ভুল পদক্ষেপ নেবেন না। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, যেমন আমরা জোর গলায় বলি অসুস্থ হয়েছি, সরকারকে আমাকে ওষুধ দিতে হবে সুস্থ করার জন্য। আমার মাথায় ছাদ নাই, সরকার আমাকে ছাদের ব্যবস্থা করবে। ঠিক একইভাবে আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে তার ভোটদানের ক্ষমতা পাচ্ছে। সুতরাং কেউ আমার এই ভোটদানের ক্ষমতা কেড়ে নিতে পারবে না। সব কাগজ আছে আমি ভারতীয় হওয়ার, কিন্তু এখন বদমাইশি করে আমাকে ট্রাইব্যুনালের দিকে পাঠিয়ে দিচ্ছে। হয়তো আমার কষ্ট হচ্ছে, এই কষ্টর ভয়ে কেউ ভুল পদক্ষেপ নেবেন না। কেউ ঘাস মারা দিল, খেয়ে ফেললো, কেউ গলায় দড়ি দিয়ে টাঙিয়ে গেল, কেউ ভুল পদক্ষেপ নেবেন না। অনুরোধ এতটুকুই আপনাদের কাছে। আমি আর স্পেশাল করে কি বলছি বুঝতে পেরেছেন? ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াই নওশাদ সিদ্দিকী করছে। ওবিসি নিয়ে মুসলমানদের সাথে বৈষম্য হচ্ছে, এ লড়াই নওশাদ সিদ্দিকী করছে। আমাদের বাড়ির মেয়ে ডক্টর তিলোত্তমা, তাকে যারা খুন করেছে তার বিরুদ্ধে লড়াই নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন করছে। আনিসকে যারা হত্যা করেছে তার বিরুদ্ধে লড়াই নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন করছে। তামান্নাকে যারা খুন করেছে তার বাড়িতে পৌঁছে গিয়ে তার পাশে থাকার আশ্বস্ত, তার পাশে থেকেছি, সেটা নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন করছে। বিদ্যুৎ মণ্ডল এই বিষ্ণুপুরে তাকে খুন করেছে, তার বাড়িতে পৌঁছে যাওয়া, তার হয়ে লড়াই নওশাদ সিদ্দিকীরা করছে। রাজ্যে যেখানে অন্যায় অনাচার হচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, প্যারা টিচার থেকে শুরু করে, সরকারি কর্মচারীদের হকের ডিএ পাচ্ছে না, তার যাতে ডিএ পায় তার কথা। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে কম কেন? সমকাজে সমবেতন দিতে হবে। প্যারা টিচারদের সমকাজে সমবেতন দিতে হবে। MSK থেকে শুরু করে আপনার
আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে এনএসকিউএফ টিচারদের হয়ে লড়াই সেই খামচিহ্ন নওশাদ করছে। যদি মনে করেন এই লড়াইটা দীর্ঘমেয়াদী করতে হবে, সমাধান করতে হবে, তাহলে আগামী দিনে 29 এপ্রিল খামচিহ্নে ভোট দেবেন। শুধু নয়, আপনার যারা আত্মীয় আছে মিনাকাতে, হাড়ুয়াতে, বাসন্তীতে, রাজারহাটে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে বলুন যেখানে যেখানে খামচিহ্ন আছে সেখানে খামচিহ্নকে জিতান। সাথে সাথে খামচিহ্ন যাদের সাথে অ্যালায়েন্স করছে, যে সিম্বলগুলো আছে, যেমন যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছে, সেখানে কাস্তাতুরি তারা চিহ্ন, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আওয়াজ আমাদের চারিদিকে তুলতে হবে। আর আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠালে, শাসন কার্য আমাদের হাতে দিলে, তাহলে বারবার আমাকে প্রশ্ন করতে হবে না বিধানসভার মধ্যে কবে হিমঘরটি ভাঙড়ের মানুষের স্বার্থে খুলে দেওয়া হবে। এ প্রশ্ন করতে লাগবে না, খুলে দিয়ে বলবে এরা খুলে দিয়েছে। আমি অন্তত একাধিকবার হিমঘরের কথা বলেছি, বলছে হবে হবে হবে, উত্তর আর দিতে পারে না। কিন্তু কতদিন লাগবে আর? তাই বন্ধুগণ, শেষ করছি অনুরোধের একটাই, চোখ কান খুলে চলবেন, চোখ কান খুলে চলবেন। আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না তোলাবাজের শিকার হবে, সেটা কিন্তু আপনার 29 এপ্রিল ইভিএমে ভোট দেওয়ার ব্যাপারে। একটা ঘটনা কি হচ্ছে জানেন? বুথে লোক নাই, বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা ছড়াচ্ছে, তাই তো? আমি আপনাদের একটা ওষুধ দিয়ে যাচ্ছি, যারা বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা ছড়াচ্ছে, এতটুকু বলবেন, সারা বছর কিন্তু বাইরের লোক তোকে পাহারা দেবে না। বুঝতে পেরে গেছেন কি বলছি? খুলে বলতে হবে। এই বুঝতে পেরেছেন কি পারেননি? আমার কথাটা যারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। দূরে যারা আছেন, দূরে বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছেন? এক কথা, সারা বছর কিন্তু বাইরে থেকে লোক তোকে এসে পাহারা দেবে না। তুই বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার লোককে মার খাওয়াবি, আমি চুপ করে বসে থাকবো না। দ্বিতীয় কথা, গুন্ডামি মস্তানি করতে এলে বাইরের লোক যদি আসে ভোটের সময় অন্যায়, তাহলে কি করবেন? একবার ঘিরে ফেলবেন। কি বলছি বুঝতে পেরেছেন? একবার ঘিরে ফেলবেন, দ্বিতীয়বার আর ঢুকবে না। কদিন আগে আমাদের কারিমুল বলছিল যে ভাঙড়ে এসে যারা অশান্তি করেছিল, কারিমুলের সাথে তার সাথে জেলে দেখা হয়ে গেছে। বলছে ভাই ভাঙড়ার জীবনে মারপিট করতে যাব না। যে উনি বাবা, ভাঙড়ের মানুষ তো ভয়ঙ্কর না, দিল থেকে ভাঙড়ের মানুষ আছে। ভাঙড়ের মানুষ দিলের দিক থেকে অত্যন্ত নরম। আমি গর্বের সাথে বলি, সব অনেক কম বেশি এগিয়ে হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে, ভাঙড়ের মানুষ দেখুন হিংসাতে যুক্ত নয়, থাকে না। তাই অনুরোধ, এই দুটো মাথায় রাখবেন। আমার ভোট আমাকে রক্ষা করতে হবে। মায়েরা, রাস্তায় নামতে হবে, প্রয়োজনে ভোটকে রক্ষা করতে পারবেন তো নাকি? এত লোক আছে, 4টে লোক এসে মস্তানি করে বেরিয়ে যাবে, পাড়াতে 6টা লোক আছে মস্তানি করে দেবে, বাকিগুলোকে সব কি আছে? মা বাপ একসাথে নামতে হবে। এই তো রাখ, মস্তানি বন্ধ কর, যার ভোট সে নিজে দেবে, এইটা আওয়াজটা তুলতে হবে। তা নিজের ভোট নিজে দিন, খামচিহ্নে নিজের ভোট নিজে দিন। 29 এপ্রিল খামচিহ্নে ভোট দিন। মমতাকে বলে দাও, ওয়াকআপ চোরেদের বলে দাও, চাকরি চোরেদের বলে দাও, গরু চোরেদের বলে দাও, বাড়ি চোরেদের বলে দাও, তৃণমূলকে বলে দাও, ওয়াকআপ চোরেদের বলে দাও, মমতাকে বলে দিন। চোর বললে আবার রাগ হয়, রাস্তায় 50টা লোক নিয়ে বসে হই হই করে। আমার মনে হয় এটা ভুল হয়েছে। যারা ও কি রাগ দেখিয়েছে বলো তো? আমি নটোরিয়াস ক্রিমিনাল, তুমি আমাকে চোর বলছো? আমার ইজ্জত তুমি কমাচ্ছ?